পরে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে সরকারের দায় ছিল সবচেয়ে বেশি, নির্বাচনটি হয়ে যাওয়ার পর সরকার সেই দায়টি কতটা পালন করেছে এবং আমাদের কথা কতটা ভেবেছিল আসলে সরকার বা কতটা ভাবছে। ফিরছি বিরতি নিয়ে। ফিরলাম আজকের বাংলাদেশে। মোহাম্মদ আরাফাত, আপনার কাছে জানতে চাইছিলাম বিরতির আগে। আচ্ছা, কয়েকটা জিনিস উঠে এসেছে। একটা জিনিস যেমন পাটোয়ারি সাহেব বললেন যে জনগণ জানে যে কত পার্সেন্ট ভোট পড়েছে 5 জানুয়ারি নির্বাচনে, সরকারের দায় দায়িত্ব প্রসঙ্গে, এবং ইন্ডিকেশনসটা অনেকটা ভোট পড়েনি বা খুবই কম পড়েছে। আর একটা হচ্ছে যে জনগণ ভোট দেয়নি বা দিতে যায়নি, যে কারণে এই ইলেকশনে জেতার পরে গভর্নমেন্ট যখন বলছিল যে 2019 পর্যন্ত থাকবো, এটা অডাসিটি মনে হয়েছে। এখানে আমি আংশিকভাবে ওনার সাথে দ্বিমত পোষণ করি। এক কথা হচ্ছে কি, জনগণ আসলে জানে না কত পার্সেন্ট ভোট পড়েছে, বিশ্বাস করেন। কারণ যে জনগণ তার ওই কাছাকাছি কেন্দ্রে 90% ভোট পড়তে দেখেছে, সে জানে 90% ভোট পড়েছে। যেসব কেন্দ্রগুলোতে আপনার 5% ভোট পড়েনি, সে জনগণ জানে 5% ভোট পড়েনি, কিন্তু গড়পড়টা কত পড়েছে এটা জনগণ জানেন। এটা যে যার এজেন্ডা নিয়ে যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যারা এস্টাবলিশ করার প্রক্রিয়ায় সফল হয়েছে, সেটা এস্টাবলিশ হয়েছে জনগণের সাইকিতে। কিন্তু সলিড রেফারেন্স দিয়ে কেউ কিন্তু আমরা কথা বলিনি। একমাত্র রেফারেন্স দেওয়া যেতে পারতো, সেটা হচ্ছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যে ইলেকশন অবজার্ভ করেছে 10,000 কর্মীকে মাঠে নামিয়ে। ভোটের পার্সেন্টেজটা নিয়ে আমি একটু আসছি, মানে মনে হয় আর কথা না বলাই ভালো, মানে এটা খুব ইম্পর্টেন্ট তো, কারণ বাকি কথাগুলি কিন্তু এটার উপর ডিপেন্ড করছে। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যেটা বলেছে 31% ভোট পড়েছে, তারা কিন্তু 10,000 লোক মাঠে নামিয়ে 19,000 কেন্দ্র, তারা এর মধ্যে আপনার 70% মধ্যে তারা ভিজিট করেছে, করে তারা এটা বলছে। এর বাইরে কেউ কিন্তু এইভাবে এত থরো দেখেনি। কাজে আমরা যারাই বলি 5%ও পড়েনি, এটা কিন্তু জোর জবরদস্তি করে বলে এস্টাবলিশ করি, যে যার এজেন্ডা থেকে এটা করে। কাজে ওই অর্থে জনগণকে কিন্তু জানানো হয়েছে, যেটা খাওয়ানো হয়েছে, কিছু কিছু গণমাধ্যম যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে সেটাই হয়েছে। এবং তবে এটাও ঠিক যে বাংলাদেশে যেখানে 70, 75, 80% ভোট পড়ে, সেখানে ভোটের পার্সেন্ট কম হয়েছে। সেটা আরেকটা কারণ তো এটাও যে বিএনপি যে হুমকি ধামকি এবং প্রতিহত করার যে যত কাজ করেছে, আপনার সহকারী রিটার্নিং অফিসারকে মেরে ফেলেছে, শত শত স্কুল জ্বালিয়ে দিয়েছে, ভোট দেওয়ার দায় ধান খেতে নিয়ে পিটিয়েছে, এগুলো তো কারণ ছিল ভোট কম হওয়ার। কাজে সবকিছু যদি গণনায় নেন, তাহলে আপনি যদি ধরেন অ্যাটলিস্ট এবং 50% ভোটও যদি, এবং 154টি আসনে নির্বাচনই হয়নি, দ্যাট ইজ অলসো ট্রু, ওইটাও একটু কাউন্ট করে, দ্যাট ইজ অলসো ট্রু। এবং এই 154টি আসনে নির্বাচন হয়নি, এটা আওয়ামী লীগের সততার জন্য। আওয়ামী লীগের মতন একটি দল যদি চাইতো ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে 300টিতে আসন করাতে পারতো, তাহলে কথা আপনারা বলতে পারতেন না। কাজে এই চালাকিটা আওয়ামী লীগ করেনি, এটা আওয়ামী লীগের দোষ হয়ে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। আওয়ামী লীগ তো সৎভাবে গেছে, যেভাবে হওয়ার সেভাবে হয়েছে। এখন আমার কাছে মনে হয় আওয়ামী লীগ নিশ্চিত ছিল না 5 তারিখে আপনাকে বলি, যদি, এবং খালেদ আপনাকে বলি, যদি 300টা আসনে ইলেকশন হতো, তাতে কি ফান্ডামেন্টাল ডিফারেন্স হতো? না, কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স হতো না। আমি যদি সরকারের দায়িত্ব নিয়ে কথা বলি, ডিফারেন্স হতো না। কাজে ওইটা ব্যাপারটা সরকারের দায়িত্ব নিয়ে যদি কথা বলি, সরকারের এখন এখানে যেটা হচ্ছে যে, কাজে আওয়ামী লীগ জানে ইলেকশন হয়েছে, তারা উতরে গেছে, এবং লিগালি, কনস্টিটিউশনালি দে হ্যাভ আ সলিড লিগাল ক্লেম 2019, সেটাই তারা বলেছে। বাট এট দ্য সেম টাইম আমি এটাও মনে করি, যেটা আমি বহু জায়গায় বলেছি, ডেমোক্রেসিতে বড় দুইটা পার্টির মধ্যে যোগাযোগ হবে না, কথা হবে না, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। আওয়ামী লীগের দলের নেতা কি বলেছে নেতারা, এটা আমি দ্যাটস দেয়ার, বাট আমি পার্সোনালি সবসময় মনে করেছি একটা যোগাযোগ, কথা, আলোচনা এগুলো থাকতে হবে। কিন্তু সমস্যাটা কি হয়ে দাঁড়িয়ে জানেন, আপনার এটা তো মনে আছে, এরকম সিচুয়েশনে যখন আমরা আলোচনার কথা বলছি, হুট করে তারেক রহমান সাহেব কোত্থেকে এসে বললো যে শেখ হাসিনাকে রিমান্ডে নেওয়া উচিত, ফট করে বলে ফেললো বঙ্গবন্ধু হচ্ছে বঙ্গবন্ধু না পাক বন্ধু। এই যে উস্কানিমূলক বক্তব্য তো আলোচনার পরিবেশ নষ্ট করে। আওয়ামী লীগ দিক থেকেও যেমন দাম্ভিকতা দেখানো হচ্ছে ট্রু, তারেক রহমান সাহেবের এই পাগলামিগুলো তো ছিল। এট দ্য সেম টাইম আপনি যে আলোচনা করবেন, আলোচনা করে তো একটা সলিউশনে যেতে হবে, এটা তো টক শো না, তাদের আলোচনা। সেই আলোচনায় কিন্তু কিছু নিতে হবে, কিছু দিতে হবে, কিছু ছাড় দিতে হবে, কিছু মানতে হবে, মানাতে হবে। এই ছাড়ের প্রশ্নে এসে যখন আপনি চলে আসবে যে বেগম জিয়ার মামলা থেকে তাকে নিষ্কৃতি দিতে হবে, তারেক রহমান 21 আগস্টের অপরাধ থেকে নিষ্কৃতি দিতে হবে, যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে হবে, এইসব যখন দাবি চলে আসবে আলোচনায়, সেটা তো কখনোই মানতে পারবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগ। এবং যতক্ষণ তারা এগুলো মানবে না, ততক্ষণ আলোচনা ফলপ্রসূ হবে না। আমার মনে হয় তখন বিএনপি কিন্তু আপনার ওই আগুন দিয়ে মানুষ পুড়িয়েই তারা জয়ী হওয়ার চেষ্টা করবে। ডক্টর মামুন জি, আলোচনা পরিবেশ বারবার বিঘ্নিত হয়েছে বিএনপির কারণে, তারেক রহমানের কারণে, মানুষের উপর বিভিন্ন আক্রমণের কারণে এবং বিভিন্ন কথা না রাখা। দেখুন, আরাফাত সাহেব অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন, প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু আপনি কম কথা বলবেন বলছেন। দেখুন, এই 5 জানুয়ারি ওই সময় যে নির্বাচনটা হয়েছিল, সে নির্বাচনে বিরোধী দল, তৎকালীন বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বারবার যে কথাটা বলা হয়েছিল, তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, একটা নিরপেক্ষ নির্বাচন চায়, রাইট? এবং এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন একটা সরকার ব্যবস্থা চায় তারা, যে সরকার এটা নিশ্চিত করবে। সে নিশ্চিত জন্য তাদের জানা মতে এবং দেশবাসীর জানা মতে একটা মাত্র ব্যবস্থা আছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ইফ এনিবডি ক্যান কাম আপ উইথ অ্যানাদার সাজেশন
ওকে, সেটাও আলোচনা হইতে পারত। সুতরাং আলোচনার এজেন্ডা হইতে পারত একটা সুষ্ঠু নির্বাচন, অন্য কিছু নয়। আরাফাত সাহেব অন্য যে কথাগুলোর কথা বলছেন আমার কাছে মনে হয় সেগুলো আরোপিত বিষয়, এগুলো আরোপ করার কোনো কিছু বিষয় নয়। শুধুমাত্র এরকম যে কোনো একটা ডায়ালগ থেকে জাস্ট একটা ডিটোর নেওয়া অথবা যে কোনো ডায়ালগ থেকে ডায়ালগ অ্যাভয়েড করার এক ধরনের প্রবণতা থেকে বোধহয় সেগুলো আসতে পারে। ডক্টর মামুন, আমি শুধু একটি মন্তব্য করতে পারি আপনাকে? এই মন্তব্যটি হচ্ছে এরকম যে 2011 সালের 10ই মে বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়টি দেওয়ার সময় চেয়ার করেছিলেন। 2011 সালের 1 মে গাজীপুর জনসভায় বেগম খালেদা জিয়া বলেছিলেন এবিএম খায়রুল হক যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিবেন না। একই ধরনের অবস্থা 2006 সালের শেষে এবং 2007 সালে যেটা হয়েছিল সেটি হতে পারতো কিনা আপনাদের এরকম শঙ্কা হয়? না, সেরকম অবস্থা হইতে পারতো না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের তো একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে 2006 সালে কি হয়েছিল সে এক্সপেরিয়েন্স আছে, এবং 2006 সালে যে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আমরা গিয়েছি সেখান থেকে আমরা শিখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে লোপহোলগুলো কি কি আছে, এখানে কি কি সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য দুই দলের মধ্যে আলোচনা হতে পারতো, আলোচনার মধ্যে দিয়ে সেই সীমাবদ্ধতাগুলো দূর করা সম্ভব ছিল। সেটার জন্য পুরো ব্যবস্থাটাকে দূর করার প্রয়োজন ছিল। আমি প্রত্যাখ্যান করেছি বিএনপি, যেটা আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। এটা আলোচনা জানে আলোচনার যে মূল এজেন্ডা সে মূল এজেন্ডাতে আসা হয় নাই, বরঞ্চ আরোপিত কিছু এজেন্ডা সেখানে আরোপ করে বিএনপি সাইড থেকে জামাতের ইনফ্লুয়েন্সের প্রয়োজন নাই, তারা করেছে, আমি সেগুলোই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার কথা শুনে আমার মনে হয় আমি শেষ করে দেই। আপনি যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন, জি আপনি শেষ করতে দিতে হবে। না, সেটা হচ্ছে আপনি পেট্রোল বোমার কথা বারবার এসছে, আরেকটা কথা আসছে সেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন। আচ্ছা, বাংলাদেশের রিসেন্টলি নিকট অতীতে বহুদিন থেকে চলে আসছে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সন্ত্রাসী কাজগুলো করছে সেটা কিন্তু অনেকদিন থেকে চলে আসছে, এটা আমরা সবাই জানি নিশ্চিত। আবার পেট্রোল বোমা জনিত যে সন্ত্রাসটা, আমি আবার বলছি সন্ত্রাসটা, সেই সন্ত্রাসটা হয়েছে কখন? যখন বিরোধী রাজনৈতিক শক্তি কোন একটা আন্দোলনের সূচনা করেছে তখন হয়েছে। আমি যদি সর্বশেষে এপিসোডের কথা, 3 মাসের যে এপিসোডের কথাও ধরে নেই, এই এপিসোডে যে আন্দোলনটা বিএনপি সূচনা করেছিল সেই আন্দোলনের কিন্তু ন্যায্যতা ছিল, উপযোগিতা ছিল এবং প্রয়োজনীয়তা ছিল। উপযোগিতা ছিল এই কারণে যে বাংলাদেশের গণতন্ত্র তিরোহিত হয়েছে 5ই জানুয়ারি নির্বাচনের ফলে। সুতরাং সেখান থেকে গণতন্ত্রের পথে আনার জন্য আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না, সুতরাং আন্দোলনের সূচনা হয়েছিল। এবং আমরা যেটা লক্ষ্য করেছি সেই আন্দোলনটি, আমি বলি আন্দোলনের চরিত্র বিনষ্ট করার জন্য অথবা আন্দোলনের যে অবয়বটাকে মানুষের সামনে এক ধরনের আপনার এই ভিলেনের মতো উপস্থাপন করবার জন্য এক ধরনের প্রবণতাও সরকারি পক্ষ থেকে সবসময় লক্ষ্য করি। ডক্টর মামুন, আমরা এটা বিরতি নিচ্ছি, ডক্টর মামুন ভাই আমরা বিরতি নিচ্ছি, কিন্তু আমি এই ব্যাপারটির সাথে আপনার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ আপনি যখন লাগাতার অবরোধ দিচ্ছেন তখন আপনার এই অবরোধ কে মানবে আপনি যদি সেই আতঙ্কের পরিস্থিতি না সৃষ্টি করেন? আমি সে কথাটা বলছি না। আমি কতদিন স্কুলে না গিয়ে থাকবো যতদিন পর্যন্ত আপনি আমাকে এক কথা বলতে, একই সাথে আপনি যদি বিএনপিকে এটার জন্য দায়ী করতে চান না, তাহলে সরকার বা সরকারি দলকে কেন এর জন্য দায়ী করতে পারবেন না? কারণ হচ্ছে বিএনপির কাছে একটা শান্তিপূর্ণ আন্দোলনের প্রয়োজনীয়তা আছে এবং সাধারণ মানুষের কাছে শান্তিপূর্ণ আন্দোলনের গ্রহণযোগ্যতা আছে। সেই আন্দোলনটাকে বিতর্কিত করবার যে শান্তিপূর্ণ আন্দোলনের গ্রহণযোগ্যতা আছে কেন বলছেন? শান্তিপূর্ণ আন্দোলনের গ্রহণযোগ্যতা যে আছে সেটি আপনি কিসের ভিত্তিতে বলছেন যে জনগণ এই ধরনের আন্দোলন চাইছে? যে আপনি 3 মাস 90 দিন মানুষ ঢাকাতে ছিল, আপনি আন্দোলনের প্রয়োজনীয়তাটা কেন আপনি অস্বীকার করছেন আমাকে সেটা বলেন। সেই আন্দোলনের রূপটা এরকম হওয়া আন্দোলনের, আমি আবার বলছি আন্দোলনের রূপ নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। আমি আন্দোলনের প্রয়োজনীয়তা আমি প্রশ্ন করছি না, কিন্তু আমি আপনার আন্দোলন নিয়ে আপনার যে সততা, বিএনপির যে সততা সেটা আমি প্রশ্ন করছি, সেটা ভিন্ন আলোচনা। আমি প্রশ্ন করতেই পারি। আমি আপনাকে আপনি কষ্ট দিবেন আমাকে, এটা তো আমি কখনো মাইনে নিতে পারবো না। আমি তো বলছি তো আন্দোলনের যে রূপটা, সেই রূপটা আমাদের কারো কাছে গ্রহণযোগ্য না। এখানে পেট্রোল বোমা জনিত যে কোনো সন্ত্রাস আমরা কেউ গ্রহণ করি না। আমার মনে সেটা হচ্ছে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনাকে শুনবো। আপনি কার দোষ বলছেন? ব্যারিস্টার শামীম পাটোয়ারির উদ্দেশ্যে আমাদের একজন দর্শক উনি বলছেন যে দুই দলের দুই পাশে দুই দল। যাই হোক, আমি এটা বিরতির পরে ফিরে এসে আপনাদেরকে শোনাচ্ছি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে।